প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের মাধ্যম। তা আজকে আমরা পড়ব ডাটা কমিউনিকেশনের কী মাধ্যমে আমরা ডাটা কমিউনিকেট করতে পারি সেটা। তো ডাটা কমিউনিকেশন বলতে আমরা তো বুঝি ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ। সেই ডাটার প্রেরণটা কোন কোন মাধ্যমে হয় সেটা আমরা দেখব। তো মূলত ডাটা কমিউনিকেশন মাধ্যমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমাদের কেবল অর্থাৎ তারযুক্ত মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারযুক্ত মাধ্যম করার সময় এখানে একটা কানেক্টর লাগবে। আজকে আমরা শুধু পড়বো যে তারযুক্ত মাধ্যম। তো তারযুক্ত মাধ্যম যখন পড়বো সেখানে আমাদের একটা কেবল কানেক্টর প্রয়োজন। তো আমাদের কেবল বিভিন্ন ধরনের কেবল কানেক্টর থাকতে পারে। তোমরা একটু দেখে নাও, এখানে 3 প্রকারের কেবল কানেক্টরের দেখা হয়েছে। একটা হচ্ছে RJ45 কানেক্টর, একটা হচ্ছে BNC কানেক্টর, আর একটা হচ্ছে ST কানেক্টর। এখানে RJ45 কানেক্টরটা আমাদের লাগবে যে টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে, আর এটা লাগবে যে আমাদের কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে। BNC কানেক্টরটা তোমাদের ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে লাগবে। এখন আমরা যে একটা মিডিয়ার মাধ্যমে যে ডাটাটা প্রেরণ করব, সেই মিডিয়াটা কেমনি নির্বাচন করবো, কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটা মিডিয়া নির্বাচন করব সেটা এখন দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের ব্যয়। বলা হচ্ছে কি এখানে দেখো, নেটওয়ার্ক মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে সাধ্যের মধ্যে বাঞ্ছনীয় হওয়া উচিত। তা আমার যতটুকু সাধ্য সেই সাধ্যের মধ্যে যদি আমরা তারযুক্ত মাধ্যম পাই তাহলে তারযুক্ত মাধ্যম নিব। যদি আমরা একটু বেশি চাই তখন আমরা তারবিহীন মাধ্যমেই নয়। এরপর হচ্ছে ইনস্টলেশন পদ্ধতি। যেটা ইনস্টলেশন পদ্ধতি আমার দক্ষতা প্রয়োজন, মিডিয়া ইনস্টলেশনের জন্য বিভিন্ন স্তরের দক্ষতা প্রয়োজন। তাই যে মিডিয়ার ইনস্টলেশন পদ্ধতি সহজ আমরা সেটা নির্বাচন, অর্থাৎ আমি যেটা ইনস্টল করতে খুব সহজ আমার পক্ষে আমি সেই মিডিয়াটাই নির্বাচন করব। এরপর ডাটা পরিবহন ক্ষমতা। ডাটা পরিবহন ক্ষমতা বলতে বোঝাচ্ছে যে এখানে ব্যান্ডউইথ বা ডাটার হার যত বেশি হবে নেটওয়ার্কের তত শক্তি হবে। ডাটার ব্যান্ডউইথ, আমি এখানে বারবার বলতেছি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে ডাটা পরিবহনের হার। এই ক্ষেত্রে দামের সাথে সামঞ্জস্য রেখে ব্যান্ডউইথ নির্বাচন করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটিনিউয়েশন, তো তোমাদের প্রশ্ন আসতে পারে এটিনিউয়েশন কি? এটিনিউয়েশন বলতে বোঝাচ্ছে যে মিডিয়ার মধ্যে আমরা যখন ডাটা প্রেরণ করাই তখন কিছু দূর অতিক্রম করার পরে এই ডাটাটা দুর্বল হয়ে যায়। তো এই মিডিয়ার এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? এটিনিউয়েশন। অর্থাৎ আমার যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে আমরা ডাটা যদি পাঠাতে চাই সেটা কিছু দূর গিয়ে অর্থাৎ দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আমাদের সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। এই ডাটার মিডিয়ার এই বৈশিষ্ট্যটাকে আমরা এটিনিউয়েশন বলবো। তো যে মিডিয়ার এটিনিউয়েশন যত কম সেটি তত ভালো হবে। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এটা প্রতিরোধ যে বেশি প্রতিরোধ করতে পারবে সেই মিডিয়া আমাদের তত ভালো হবে। এই 5টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আসলে আমরা মিডিয়াটা নির্বাচন করব। তো এখন হচ্ছে আমাদের 3টা আমাদের তার রয়েছে। প্রথম তারের নাম হচ্ছে আমাদের একটা দেখি টুইস্টেড পেয়ার কেবল, এরপরে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক্যাল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল। তো আজকে আমরা এগুলোর গঠন, বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত পড়ব। তো শুরুতে আসি আমরা টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল দেখতে পাচ্ছ তোমরা এখানে পেঁচানো। টুইস্ট মানে হচ্ছে পেঁচানো, পেয়ার মানে হচ্ছে জোড়া, কেবল মানে হচ্ছে তার, অর্থাৎ পেঁচানো জোড়া তার। টুইস্টেড পেয়ার কেবল একসাথে কয়েক জোড়া লাগানো থাকে, তবে মূলত এখানে তোমাদের 8টা তার থাকবে প্রতি এক জোড়া মিলে একটা, অর্থাৎ 4 জোড়ায় মোট 8টা তার থাকবে। এখানে এই 8টা তারের মধ্যে এখানে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ বিভিন্ন কালার রয়েছে। 8টা তারের মধ্যে দেখতে পাচ্ছ 4টা ভিন্ন ভিন্ন কালার রয়েছে, কিন্তু একটা কমন তার রয়েছে সাদা। সেই জন্য তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে কোন কেবলটা কমন, অর্থাৎ কোন রংটা কমন, তাহলে আনসার হবে তোমাদের সাদা। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ এখানে সাদা হচ্ছে প্রত্যেক জোড়ায় আমার একটা একটা সাদা রঙের তার রয়েছে, আর বাকিটা হচ্ছে ভিন্ন রঙের তার। তো এটা হচ্ছে আমাদের মূলত টুইস্টেড পেয়ার কেবলের গঠন। অর্থাৎ গঠনটা হচ্ছে কি দেখো, এখানে তোমাদের একটা 4 জোড়া তার থাকবে, প্রতি জোড়ায় একটা সাদা রঙের তার থাকবে, অন্যটা ভিন্ন রঙের তার থাকবে। এটা হচ্ছে তার বাহ্যিক গঠন। এরপরে তার হচ্ছে 2টা অংশ থাকে, একটা হচ্ছে তোমাদের কেবল আর একটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট। এখানে কয়েকটা তারের দিয়েছে দেখো। এই ধরনের কেবলে সাধারণত মোট 4 জোড়া তার ব্যবহৃত হয়। টুইস্টেড পেয়ার কেবলে কালার কোড ব্যবহৃত হয়। কালার কোড শুধুমাত্র যে 3টা তার পড়েছি সেই 3টা তারের মধ্যে শুধুমাত্র টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে আমাদের কালার কোডটা ব্যবহৃত হয়।
তো প্রতিযোগিতা তারার মধ্যে একটি সাদা রং, যেটাতে আমাদের কমন রং থাকবে, এটা হচ্ছে সাদা রং, এবং এর সাথে মিল করে আমার এই 4 রকমের তার থাকে, নীল, গোলাপি, সবুজ এবং কি বাদামি। এরপরে দেখি আমরা টুইস্টেড পেয়ার কেবলকে সাধারণত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমাদের আনশিল্ডেড অর্থাৎ আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল, আরটা হচ্ছে শিল্ডেড অর্থাৎ আনশিল্ড, অর্থাৎ এটা হচ্ছে ইউটিপি, আরটা হচ্ছে এসটিপি। তা আমরা দেখি ইউটিপিটা কি। ইউটিপি হচ্ছে কি, দেখো এখানে আনশিল্ড অর্থাৎ এখানে কোনো প্রকার আবরণ থাকবে না। এখানে আবরণটা কোথায় এটা আমরা একটু দেখবো। এখানে এটা মনে রাখবা, ইউটিপিকে তোমাকে 2 ধরনের স্ট্যান্ডার্ড থাকে, একটা ক্যাটাগরি 5 আর একটা হচ্ছে ক্যাটাগরি 6। তো ইউটিপি কেবলের ব্যান্ডউইথ হচ্ছে আমাদের সাধারণত 10 Mbps, তবে 1 থেকে 115-55 Mbps পর্যন্ত হতে পারে। এর অ্যাটেনুয়েশন হচ্ছে 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ 100 মিটারের বাইরে গেলে এর সিগন্যালটা ক্রমাগত দুর্বল হতে শুরু করবে। আরটা হচ্ছে এসটিপি। এসটিপি মানে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। প্রতি কেবলের প্রতিটি জোড়া তারের মধ্যে একটি করে শক্ত, তো প্রতি জোড়ার মধ্যে আমার একটা আবরণ থাকবে, এটা হচ্ছে এসটিপিতে, আর কোনো যার আবরণ থাকবে না, এটা হচ্ছে আমাদের ইউটিপিতে। আর এটার অ্যাটেনুয়েশন হচ্ছে তোমাদের ইউটিপির কেবলের মতো, তার অ্যাটেনুয়েশন হচ্ছে আমাদের 100 মিটার পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে তোমাদের মূলত টুইস্টেড পেয়ার কেবলের গঠন এবং টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। এখন এটা সুবিধা হচ্ছে আমাদের কম দূরত্বের ক্ষেত্রে আমাদের টুইস্টেড পেয়ার কেবল বেশি ব্যবহৃত হয়। যেমন কোনো ব্যাংকের বা প্রতিষ্ঠানের, আমরা কোনো প্রতিষ্ঠানের অথবা একটা ব্যাংকের বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক কল্পনা করবো, সেই নেটওয়ার্ক গঠন করবো, সেই নেটওয়ার্কের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ এতে আমাদের খরচটাও কি হয়, কম হয়, সহজে মেরামত করা যায়, অন্য কেবল হচ্ছে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়, এগুলো। আর অসুবিধাগুলো একটু দেখো, যেটা দূরত্ব যদি বেশি হয়ে যায়, সেই জন্য আমি বললাম যে প্রতিষ্ঠানের দূরত্বটা আমার কম, ব্যাংকে মনে করে একটা রুমের মধ্যে হতে পারে, কিন্তু দূরত্ব যদি আমার 2 কিলোমিটার বেশি হয়, তখন সেই মাঝখানে আমাদের একটা রিপিটার ব্যবহার করতে হবে। তো রিপিটার কি, সেটা আমরা এই অধ্যায়ের লাস্টের দিকে নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করার সময় আমরা দেখব। এবার ট্রান্সমিশন লস হচ্ছে কি, অর্থাৎ আমরা যে পরিমাণ ডাটা পাচ্ছি, প্রেরক গ্রাহকে সেই পরিমাণ ডাটাটা পাবে না, এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন লস। আর এটা হচ্ছে সহজে নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয় এবং 100 মিটার দূরত্বের মধ্যে তথ্য প্রেরণ করা সম্ভব। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়, দেখুন টেলিফোন কেবলে, আরটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল বা ল্যানের ক্ষেত্রে। আমি বারবার বলতেছি ল্যান, অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে যে নেটওয়ার্কটা গঠন হবে, সেটা হচ্ছে আমাদের একটা ল্যান। সেই ল্যানে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটা বেশি পরিমাণে ব্যবহৃত হবে। আরটা হচ্ছে ইউটিপি এবং এসটিপি এর মধ্যে একটা তুলনামূলক পার্থক্য, এটা তোমরা বাসায় পড়ে নিবা, এটা আশা করি বুঝতে তোমাদের ওর কোনো অসুবিধা হবে না। এরপর আমরা দ্বিতীয় নম্বর যে কেবল, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের এখানে আমি দেখো, প্রথমটা হচ্ছে আমাদের কপার ওয়্যার, এরপরে ইনসুলেশন, এরপরে কপার ম্যাশ, আউটসাইড ইনসুলেশন। এখানে বলতে বোঝাচ্ছে যে আমাদের ইনার কন্ডাক্টর, আউটার কন্ডাক্টর, ইনসুলেটর, প্লাস্টিক জ্যাকেট, এই 4টা সমন্বয়ে মূলত কয়েকটা কোএক্সিয়াল কেবল গঠিত হয়। কোএক্সিয়াল কেবলের এটা হচ্ছে তবে উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্রে এর ব্যতিচার লক্ষ্য করা যায়। আশা করি তোমরা ব্যতিচার খুব সুন্দরভাবে বুঝো। অর্থাৎ একটা এই কেবলের বাইরে বৈদ্যুতিক ব্যতিচার দ্বারা, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইন্টারফেস, আমার বৈদ্যুতিক যে আকর্ষণ, সেই আকর্ষণটা প্রভাবিত হয় না বললে এটার ব্যাপক পরিচিত। এরপর আমরা দেখি এটা ডাটা ট্রান্সমিশন রেট হচ্ছে 500 Mbps। ওখানে আমাদের 0 থেকে 500 ছিল, এখানে হচ্ছে আমাদের 200 Mbps। এখানে আমি আবার বলে দিচ্ছি, দেখো এমবি হচ্ছে মেগাবিট পার সেকেন্ড। তো কোএক্সিয়াল কেবলকেও তোমাদের 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 3 নেট আর একটা হচ্ছে থিক নেট। দেখতে পাচ্ছ, একটা 3 নেট আর একটা হচ্ছে তোমাদের থিক নেট। তো 3 নেট হচ্ছে 3 কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে 3 নেট বলা হয়। 3 কোএক্সিয়াল কেবলের ব্যাস, এখানে একটা ভালো করে দেখবো, 3 কোএক্সিয়াল ব্যাস হচ্ছে 0.25, কিন্তু থিক নেটের ব্যাস হচ্ছে আমাদের 0.5। এটা ভালো করে খেয়াল করবো। তাহলে এটার 3 নেট মানে হচ্ছে সরু আর থিক নেট হচ্ছে পুরু। 3 নেটের ব্যাস হচ্ছে 0.25, থিক নেটের ব্যাস হচ্ছে 0.5, এবং 3 নেট হচ্ছে তোমাদের রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত যেতে পারবে, আর এটা হচ্ছে রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত এটা ব্যবহৃত হতে পারবে। তো এটাকে বলা হয় 10^2। তো 3 নেট যেটা আছে সেটাকে আমরা বলবো 10^2, আর থিক নেট যেটাকে আছে সেটাকে আমরা 10^5। তোমাদের প্রশ্ন অনেক সময় আসতে পারে 10^2 কেবলের বর্ণনা দাও অথবা 10^5 কেবলের মধ্যে বর্ণনা দাও। তো এই দুইটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ। এরপর হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য, সহজে স্থাপন, অধিক নিরাপদ, দামে কম। দামটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের থেকে
তুলনামূলক একটু বেশি। অপটিক্যাল ফাইবার থেকে তো দামে সস্তা, টুইস্টেড পেয়ার কেবল থেকে বেশি। এটা আর এটা হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ উভয় সিগন্যালে ডাটাটা ট্রান্সমিশন করতে পারে এবং ট্রান্সমিশন লস টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কম। এবং এটা ব্যবহৃত হয় তোমার টিভির অর্থাৎ ডিশের লাইনে আমরা যে কেবলটা ব্যবহার করি সেই কেবলটাকে বলা হচ্ছে তোমাদের টুইস্টেড কোএক্সিয়াল কেবল। এবং এটা খুব সহজ, একটা ডিশের লাইনে এটা খুব যে সহজে আমরা ইনস্টল করতে পারি। ঠিক তদ্রূপভাবে এটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সুবিধা হচ্ছে কোএক্সিয়াল কেবলের ইনস্টলেশনটা খুবই কম, সহজ। আর অসুবিধা হচ্ছে এটা যদি আমার দৈর্ঘ্যটা যদি দূরত্বটা যদি 1 কিলোমিটার চেয়ে বেশি হয়, তখন এখানে আমাদের একটা অবশ্যই রিপিটার বসানো প্রয়োজন। এরপর আমরা দেখি ব্যবহার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য প্রধানত। এরপর কেবল টিভি সিস্টেম, মূলত এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কেবল টিভি সিস্টেম। তো এখানে থিকনেট এবং তিন নেটের মধ্যে পার্থক্য দেওয়া আছে, যেটা আমরা এখানে বর্ণনা করার সময় বলে দিয়েছি, এটা একটু তোমরা পরে দেখে নিবা। এরপর হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। আমরা যে দুইটা তার পড়েছি এর আগে, কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, এই দুইটা তার হচ্ছে আমাদের ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত করবে, কিন্তু লাইট সিগন্যাল প্রবাহিত হবে শুধুমাত্র ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক কেবলের মধ্যে আমাদের আলোক গতিতে ডাটাটা ট্রান্সমিট হবে। যারা তোমরা 9 10 যারা সায়েন্স পড়ে যাবে, সাধারণ বিজ্ঞান পড়েছে, তারা তোমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শব্দটার সাথে খুবই পরিচিত। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে মূলত এই তার দিয়ে ডাটাটা আদান প্রদান করা হয়। তো এটার মূল তারটি তৈরি হয় সিলিকা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। কাঁচকে মিডিয়া হিসেবে ব্যবহারের বড় সুবিধা এতে কোনো ইএমআই নেই, অর্থাৎ কাঁচে কোনো চৌম্বক প্রভাব মুক্ত থাকে, সেই জন্য আমাদের এই কেবলটা ইএমআই প্রভাব মুক্ত থাকে। সেই কারণে ডাটা সিগন্যালের এখানে কি হয় না, কোনো প্রকার পরিবর্তন হয় না। আমরা যেটা দেখেছিলাম কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে তোমার সিগন্যালটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ডাটা ট্রান্সমিশন লস হতে পারে। কিন্তু ফাইবার অপটিক কেবলে যেহেতু ইএমআই বা বিদ্যুৎ চৌম্বক প্রভাব থাকে না মুক্ত, সেই জন্য আমাদের ডাটার কোনো প্রকার ক্ষতি হয় না। তা এখন এটা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে শুধুমাত্র, যে আমাদের যে তারগুলো পড়েছি এর আগে, আমি আবার বলেছিলাম কিছুক্ষণ আগে বলেছিলাম যে দুইটা তার পড়েছিলাম, কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, এই দুইটা তার ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত করবে, কিন্তু শুধু এই তারটা অপটিক্যাল ফাইবার কেবলটাই আমাদের লাইট সিগন্যালটা পরিবহন করবে, ডাটাটা লাইট সিগন্যালে প্রবাহিত করবে, এবং এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আমাদের ডাটাটা পরিবহন করবে। আর এটা হচ্ছে আমরা যে এলইডি লেজার বা এলইডি লাইট ইমিটিং লাইট পদ্ধতিতে আমার ডাটাটা আদান প্রদান করা হয়। তবে এটার একটা অসুবিধা হচ্ছে দামটা তুলনামূলকভাবে বেশি। তো এটা কারা আবিষ্কার করেছে এটা তোমরা এমসিকিউর জন্য একটু ভালো করে দেখে নিবা। যেমন বর্তমান ফাইবারের যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তা আবিষ্কার করেন সুইস পদার্থবিদ ড্যানিয়েল কলোডেন ও ফরাসি পদার্থবিদ জ্যাকবস গাভিনেট 1840 সালে। এই ধারণা 1920 সালে হেনরিক ল্যাম এবং মিউনিক নামে তার এক ছাত্র টেলিভিশন ইমেজ বা স্বচ্ছ কান্তনের মধ্যে দিয়ে পাঠাতে সমর্থ হন। এটা একটু তোমরা এমসিকিউর জন্য পড়ে নিবা। তো এর গঠনটা এখানে একটু দেখো, ফাইবার অপটিক্যাল আমরা ওইখানে দেখেছিলাম যে তামার তার বা প্লাস্টিক কভার এগুলো থাকে, কিন্তু এখানে গঠনের কাঁচ দিয়ে। তো কাঁচের কি কি হয়, এটা হচ্ছে সোডা বোরোসিলিকেট এক রকমের, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট, এগুলো হচ্ছে তোমার এই মাল্টি কম্পোনেন্ট কাঁচগুলো আমাদের অপটিক্যাল ফাইবারে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আর এইসব পদার্থের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে অতি স্বচ্ছতা, অর্থাৎ এগুলো কেন ব্যবহার করি তার কিছু বৈশিষ্ট্য, একটা হচ্ছে অতি স্বচ্ছতা, তারপরে রাসায়নিক সুস্থির নিষ্ক্রিয়তা, অর্থাৎ এগুলো তোমাদের বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত থাকে এবং সহজে প্রক্রিয়াকরণ করা যায়। কখনো ফাইবার ক্ল্যাডিং হিসেবেও প্লাস্টিক ব্যবহৃত হতে পারে। তো আমাদের ফাইবার অপটিক কেবল তিনটা অংশ আমরা দেখেছিলাম। কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে চারটা অংশ, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে 2টা অংশ, আর ফাইবার অপটিক কেবল 3টা অংশ। এটা হচ্ছে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর হচ্ছে একদম ভিতরে যে পদার্থটা থাকবে, যে কোর, সেটাকে আমরা ডাই ইলেকট্রিক মানে 2 ধরনের কোর বলা হয়, এবং এটার ব্যাস হচ্ছে আমাদের 8 থেকে 100 মাইক্রন। এটা দেখে নিব, কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রন। এবং ক্ল্যাডিং, কোরের উপরে যে একটা আবরণ থাকে, এটা ক্ল্যাডিং তোমরা দেখতে পাচ্ছ যে আবরণ, সেই আবরণকে বলা হয় ক্ল্যাডিং। এটাকে অর্থাৎ বলা হয় কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করা আছে ক্ল্যাডিং বা কেবলার, যা এমন পদার্থ দিয়ে তৈরি যা আলোক প্রতিফলন করতে পারে। তাহলে আমাদের আলোক প্রতিফলনটা কোরে হয় না, হবে যে কোথায়, ক্ল্যাডিং এ। এরপর আলোক সংকেত ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে বাঁকা পথে যেতে পারে। জ্যাকেট হচ্ছে আমরা এর আগে যেটা প্লাস্টিকের আবরণ থাকে
জ্যাকেটটা হবে প্লাস্টিকের, বাকি দুইটা কোর এবং ক্ল্যাডিং হবে তোমাদের এখানে গ্লাসের। তো ফাইবার অপটিক কেবলের আমরা এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, ইএমআই প্রভাব মুক্ত, অধিক দূরত্বে ডাটা ট্রান্সমিট করতে পারে, এখানে লাইট সিগন্যাল ট্রান্সমিট, আলোক সিগন্যালে ডাটা ট্রান্সমিট করতে পারে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ডাটা উৎস থেকে গন্তব্যে পৌঁছায়, জিবিপিএস মানে এটা গিগাবিট পার সেকেন্ডে খুব দ্রুত ডাটা ট্রান্সমিট করতে পারে, এবং নেটওয়ার্কে ব্যাকবোন যদি কথাটা উল্লেখ থাকে তখন ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার অধিক ব্যবহৃত হয়। তোমার এমসিকিউতে তোমাদের আসে যদি নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কোন কেবলটা বেশি ব্যবহৃত হয়, তাহলে আনসার হবে যে ফাইবার অপটিক কেবল। এটার সুবিধা কি, এটা দেখো উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন এবং বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। এটা তো এটা হলো আমাদের ফাইবারের কমিউনিকেশন সিস্টেমের নেটওয়ার্কিংয়ের এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। ফাইবার অপটিকের অসুবিধা হচ্ছে আমরা দেখেছিলাম ডাটা যখন নেটওয়ার্কের মাধ্যম যখন সিলেক্ট করব, তার কিছু 5টা কারণ ছিল, যার মধ্যে অন্যতম কারণ ছিল ইনস্টলেশন করাটা। কিন্তু দেখা যাচ্ছে এখানে ফাইবার অপটিকের নিশ্চয়ই ইনস্টল করা বেশ কঠিন, সেই বিষয়ে একটু মাথায় রাখবা। একই প্রয়োজন মতো বাঁকানো যায় না, অর্থাৎ এখানে বি আকারে বাঁকানো যায় না, অনেক বই তোমাদের এটাকে আকারে বাঁকানো যায় না এরকম দেওয়া আছে। তো তোমাদের আমি বারবার বলতেছি, এখানে ফাইবার অপটিক কেবলে আকারে বাঁকানো যাবে, বাট বি আকারে বাঁকানো যাবে না, এটা একটু মনে রাখবা। আমি আবার বলতেছি, ফাইবার অপটিক কেবলকে আকারে বাঁকানো যাবে, কিন্তু ভি আকারে বাঁকানো যাবে না। ফাইবার অপটিক কেবলে সহজে স্লাইস বা টুকরো করা যায়, মানে কাটা যায় না, এবং স্লাইস করার জন্য দরকার পড়ে তখন ইলেকট্রিক ফিউশন বা কেমিক্যাল অ্যাপক্সি বা ইলেকট্রিক ফিউশন, এটা ব্যবহৃত হবে তোমাদের অপটিক্যাল ফাইবার কেবল স্লাইস করার জন্য বা টুকরো করার জন্য, এবং দামটাও একটু বেশি হবে, এবং এর স্থাপনা রক্ষণাবেক্ষণ করা কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন হবে। তো এখানে তোমাকে দুভাগে ভাগ করা হয়, এটাও একটা স্ট্যাব ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। স্ট্যাব ইন্ডেক্স হচ্ছে প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকবে, ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকবে, আর গ্রেডেড ইন্ডেক্স কেন্দ্রে সবচেয়ে বেশি থাকবে, এবং অর্থাৎ কেন্দ্রে সবচেয়ে বেশি থাকবে, ব্যাসার্ধ যত বাড়বে প্রতিসরাঙ্কটা আমাদের তত কমতে থাকবে। আর সিঙ্গেল মোড অর্থাৎ গ্রেডেড কোরের ব্যাস অনুযায়ী আবার ফাইবার অপটিক কেবলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোডের কোরের ব্যাসটা হচ্ছে আমাদের 8/125 মাইক্রন, আর মাল্টি মোড এর ব্যাস হচ্ছে 62.5 /125 মাইক্রন। তবে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাপ্লিকেশনের উপযোগী, অর্থাৎ মাল্টিমোড যেটা ফাইবার আছে, আমাদের মাল্টিমোড ফাইবারটা নেটওয়ার্কে নিয়ে যেতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো এর ফলে গ্রহীতার কাছে একটি মাত্র আলোক তরঙ্গ মাধ্যমে পুরো ডাটা এসেছে। এটি ল্যাডের পূর্ণরূপ হচ্ছে, আমি এখানে তোমাদের প্রায় সময় এমসিকিউতে আসে, লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করতে পারে বলে মাল্টিমোড ফাইবারের খরচটা কম হয়। তো এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশনের ব্যবস্থা, প্রেরক যন্ত্র, প্রেরক মাধ্যম এবং গ্রাহক যন্ত্র। আমাদের এটা তোমাদের পরীক্ষায় তেমন লাগবে না, তারপরেও বইয়ে তোমরা একটু চোখ বোলাই নিবা এমসিকিউর জন্য। তো এটা হচ্ছে মূলত আমরা একটু এক নজর এগুলো একটু দেখিনি। এক নজর বিভিন্ন তার, প্রথম হচ্ছে আমাদের এখানে একটা গাইডেড, অর্থাৎ তারযুক্ত মাধ্যমকে গাইডেড বলা হয়, আর তারবিহীন মাধ্যমকে গাইডেড মিডিয়াও বলা হয়। তো মিডিয়া টাইপ অর্থাৎ থিকনেট, কোএক্সিয়াল, আমরা দেখেছিলাম কোএক্সিয়ালকে দুই ভাগে ভাগ করা হয়, থিকনেট। এটা সর্বোচ্চ কভারেজ এরিয়া হচ্ছে 500 মিটার, আর থিকনেটের হচ্ছে 185 মিটার, ব্যান্ডউইথ 10 Mbps, এটাও 10 Mbps। এর সুবিধাগুলো আমরা দেখেছিলাম। আবার এসটিপি এবং ইউটিপি, আশা করি তোমাদের সবার মনে আছে। এসটিপি হচ্ছে তোমাদের টুইস্টেড পেয়ার কেবলের, এটা ইউটিপি হচ্ছে এসটিপি আর ইউটিপি, এই দুইটা হচ্ছে তোমাদের টুইস্টেড পেয়ার কেবলের। থিকনেট এবং থিননেট হচ্ছে কোএক্সিয়াল কেবলের। এসটিপির এর কভারেজ এরিয়া হচ্ছে 100 মিটার, ইউটিপির কভারেজ এরিয়া 100 মিটার, 10 Mbps এগুলো গতিসীমা। আর তোমাদের ফাইবার অপটিককে দুই ভাগে ভাগ করা হয়, সিঙ্গেল মোড, মাল্টি মোড। সিঙ্গেল মোডের কভারেজ এরিয়া হচ্ছে 3 কিলোমিটার, মাল্টি মোডের কভারেজ এরিয়া হচ্ছে 2 কিলোমিটার, এবং এর ডাটা স্পিডটা হচ্ছে 100 Mbps থেকে 100 Gbps, আর মাল্টি মোডে হচ্ছে 100 Mbps থেকে 9.92 Gbps। আশা করি তোমরা সবাই ক্লাসটা ভালো করে বুঝেছো। যদি না বুঝে থাকো বা কোনো ওয়ার্ড না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবো। আর আগামী ক্লাসে আমরা তারবিহীন মাধ্যম আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে ততদিন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।